বিয়ের প্রথম রাতে স্বামীর ঘরে গুটিসুটি মেরে বসে আছে চিত্রা। বাসর ঘর সাজানো হয়নি। টিনের ঘরে ভাঙাচোরা একটা চৌকির ওপর সে বসে আছে। হঠাৎ দরজা বন্ধ করার শব্দে সে চমকে উঠল। কিন্তু যে মানুষটা ঘরে ঢুকলো সে তার স্বামী নয়। আতঙ্কিত কণ্ঠে চিত্রা জিজ্ঞেস করল, কে আপনি? আমি তোমার নাগর। এগিয়ে এসে বিছানায় বসলো লোকটা, মধ্যবয়সী একজন লোক। চিত্রার ঘোমটা সরিয়ে সরাসরি লোকটা ব্লাউজের কাঁধে হাত রাখল। চিৎকার করে উঠল চিত্রা। লোকটা তার মুখে চেপে ধরে বলল, চুপ মাগি, চেঁচাইছিস কেন? চেঁচাবি না। তোর স্বামী তোরে আমার কাছে বেচে দিছে। চিত্রার গলা শুকিয়ে গেল। তার স্বামী জয়নাল একটা লোকের কাছে তাকে বিক্রি করে দিল। এটা কিছুতেই হতে পারে না। জয়নাল চিত্রাকে বিয়ে করার জন্য 1 মাস ধরে চিত্রার বাবা সোরহাব উদ্দিনের পেছনে ঘুরেছে। শুটকি ব্যবসায়ী জয়নালের স্বাস্থ্য ভালো, বাপ মা কেউ নাই। তাতে কি, সদরে বড় শুটকির দোকান আছে তার। সোরহাব উদ্দিন মেয়েকে জয়নালের সঙ্গে বিয়ে দিলেন। বিয়ের দিনই জয়নাল বউ নিয়ে বাড়িতে এলো। ভাঙাচোরা বেড়ায় ঘেরা টিনের একটা ঘর। ঘরের এক কোনায় শুধু একটা চৌকি বসানো, আর কোনো আসবাব নেই। চিত্রার খারাপ লাগেনি। সে যখন এসেছে এই ঘরে স্ত্রী ফিরিয়ে আনবে। কিন্তু এ কি হলো তার কপালে? জয়নাল বিক্রি করে দিল তাকে। লোকটার হাত সরিয়ে জোরে জোরে চিৎকার করে উঠল চিত্রা। কিন্তু কেউ এলো না। কে আসবে? এই বাড়িতে একটাই ঘর, আর কেউ থাকে না এখানে। আশেপাশের বাড়ি থেকেও কেউ ছুটে এলো না তাকে বাঁচাতে। বুদ্ধি করে চিত্রা বলল, আপনি কে? সত্যি করে কোন? কইলাম তো তোমার স্বামী তোমারে বেচে দিছে 20,000 টাকায়। আজ রাইতে তোমার লগে আমার বাসর হইব। কালকে আমরা চলে যাব এই গ্রাম থাইকা। তারপর থাইকা তুমি হইবা আমার সোহাগের কামলা খাটা রানী। জয়নাল কই? জয়নাল মদ খাইয়া পইরা রইছে। সকাল হইতেই সে ভাগবো। ওরে আর পাইবা না। কই যাইব জয়নাল? যেখানে থাইকা আইছে সেইখানেই যাইব। তুমি কি ভাবছ গঞ্জে ওর দোকান আছে? সব তো মিশা মিশা কথা। ওর কোনো দোকান নাই। মাগির ব্যবসা করে হালায়। আইস এই গ্রামে, কাল ওই গ্রামে। লোকটার কথা চিৎকার অবিশ্বাস করারও উপায় নেই। আসন্ন বিপদের কথা ভেবেই ভয়ে শিউরে উঠল চিত্রা। এই লোকটা আজকে তার সর্বনাশ করবে। তার বাকি জীবন নরকের আগুনে জ্বলার মতো তীব্র কষ্টে কাটবে চিত্রার। এই লোকের সঙ্গে শরীরের জোরে সে কিছুতেই পারবে না। তাকে জিততে হবে বুদ্ধির জোরে। চিত্রা দ্রুত চিন্তা করতে লাগলো কি করা যায়। লোকটা চিত্রার গায়ে হাত দিচ্ছে, হাতে ও পিঠে হাত বুলাচ্ছে। চিত্রা বুদ্ধি করে বলল, আপনার একটা কথা জিগে। জিগাও। কথা না কইলে শরীরে মজা আসে না। লোকটা চিত্রাকে টেনে হিস্টে বিছানায় শোয়াতে চেষ্টা করল। চিত্রা বাধা দিতে দিতে বলল, আপনি কি করেন? আমার 20,000 টাকা দিয়ে কিনছেন, তাহলে তো আপনার মেলা টাকা। লোকটা উচ্চ শব্দে হেসে বলল, আমার মেলা টাকা। তোমারে যখন নিয়ে যাব দেখবা কত রানীর মতো রাখবো তোমারে। আজ থেকে 2 মাস আগে তোমার এক ঝলক দেখা আমার শরীরে জোয়ার আইছে। জনারের কাছ থেকে এর আগেও আমি অনেক আগে কিনছি। হ্যাঁ রে, আমি কইছিলাম যে এইটারে আমার লাগবো। ভয়ে শিউরে উঠল চিত্রা। কিন্তু এখন তাকে বুদ্ধি হারালে চলবে না। নিজেকে রক্ষা করতে চাইলে তাকে বুদ্ধি দিয়ে কিছু করতে হবে। চিত্রা বলল, ওই মাইয়াগুলো এখন কই? জায়গা মতো আছে, তবে তোমারে ওদের ওইখানে নিমু না। তুমি আমার লগে থাকবা আগামী 1 মাস। আমি শুধু তোমার লগে। দাঁত বের করে হাসল লোকটা। এমন কুৎসিত ভয়ঙ্কর কথা জীবনেও শুনিনি চিত্রা। ভয়ে আতঙ্কে সে বারবার সব কিছু ভুলে যাচ্ছে। কিন্তু সাহস হারালে চলবে না, সাহসী হতে হবে তাকে। চিত্রা বলল, আপনি যা চান আমি আপনারে সব দিব। আদরে সোহাগে ভরাইয়া দিব, সবার চাইতে বেশি সুগাইনা দিব। আপনি আমার একটা কথা রাখবেন। তাই নাকি? দেখি কি কথা? আপনি আমারে সবার থেকে আলাদা রাখবেন। আমি যেটা চাইব সেটা আয়না দিবেন, ভালো ভালো খাওয়াইবেন, ভালো জামা কাপড় তেল সাবান দিবেন। আপনি আমারে সুখে রাখলে আমি আপনারে চরম সুখ আয়না দিব। লোকটা কুৎসিত হাসি হেসে বলল, তোর মতো মাল আমি আর একটাও পাই নাই। তুই তো বড় ভালা রে। রাখবেন আমার কথা? কেন রাখবো না? তুই তো আমার চাঁদের বাতি। ঠিক আছে, রাজি। তাই আমি যেভাবে কমু সেইভাবেই করেন। তা হইব না, আমি আমার মতো করব। একবার শুই নাই দেখেন।
এমন সুখ জীবনে আপনারা কেউ দিতে পারতো না। লোকটা বিমোহিত হয়ে গেল চিত্রার কথায়। তার জিভ লক লক করে উঠল। জলজলে চোখে চিত্রার দিকে চেয়ে আছে। চিত্রা বলল, খাড়ান, শাড়ির মধ্যে অনেক সেফটি পিন আছে, আমি সেফটি পিনগুলো খুইলা লই। বিছানায় শুয়ে শুয়ে 2টা সেফটি পিন খুলল সে। লোকটা আর তর সইছে না, চিত্রার উপর ঝাঁপিয়ে পড়ল। চিত্রা বলল, এমন করলে তো হইব না, আমারে খুলতে দেন, তারপর দেখেন আপনাকে আমি কি দেখাই। চিত্রা লোকটাকে ঠেলে বিছানায় সরিয়ে দিল। শুয়ে রইল লোকটা। সেফটি পিন খুলতে খুলতে বিছানার ওপর উঠে বসল চিত্রা। একটা সেফটি পিন খুলতে দিয়ে গিয়ে সে অনেক সময় নিল। লোকটা অধৈর্য হয়ে বলল, কই হইল তোমার? এইটা খুলতেছে না, সেফটি পিন না খুললে তো আমি শাড়ি ব্লাউজ কিছুই খুলতে পারব না। একটু ধৈর্য ধরেন। আপনারা কেউ আগে ভালোবাসার কথা বলছে? না, আমারে কি ভালোবাসার কথা কইব? সবাই কয় বুইরা খাটাস। আপনি এখনো জোয়ান, কে কইছে আপনারে বুইরা? চিত্রা কথা বলতে বলতে খাট থেকে নেমে মেঝেতে দাঁড়িয়ে পিন খুলতে লাগলো। সেফটি পিন খুলে সে একটা দুঃসাহসিক কাজ করে বসল। বুক থেকে সামান্য শাড়ি সরিয়ে আবার খপ করে ধরে বলল, দেখুন তো, এইখানেও একটা সেফটি পিন। খাড়ান, আমি খুলতাছি, খুইলা আপনারে আসল জিনিস দেখাইতেছি। লোকটা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। চিত্রা বলল, এমন করলে হইব? আপনি কাপড় চোপড় খোলেন। এখনই? এখন না হইলে কখন? শার্ট খুলে ফেলান। লোকটা শার্টের বোতাম খুলতে লাগলো। সেই সুযোগে দরজা খুলে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো চিত্রা। শাড়ি পরে সে দৌড়াতে পারছিল না। শাড়ির আঁচল এক হাতে ধরে নিজের জীবন বাঁচানোর জন্য সে খুব জোরে দৌড় দিল। রাতের অন্ধকারের মাঝে খুব দ্রুত হারিয়ে গেল। তারপরও তার দৌড়ানো থামল না। মেন রাস্তায় না গিয়ে এক জঙ্গলি রাস্তায় এসে ঢুকলো। খুব এলোমেলোভাবে দৌড়াতে থাকলো। ওই লোকটা নিশ্চয়ই তাকে খুঁজে বের করা সাধ্য হবে না। অনেক দৌড়ে আসার পরে বিশ্রামের জন্য একটা জায়গায় দাঁড়ালো। বড় বড় কয়েকবার শ্বাস নিল। আজ বুদ্ধির জোরে সে নিজেকে রক্ষা করতে পেরেছে। ওই সময় জ্ঞান হারিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে থাকলে তার সব কিছু শেষ হয়ে যেত। চিত্রা আবারও ছুটতে শুরু করলো। অন্ধকারের মধ্যে কতক্ষণ দৌড়েছে সে জানে না। একটা বাড়ির গোয়াল ঘরের সঙ্গে দাঁড়িয়ে সারা রাত কাটিয়ে দিল চিত্রা। ভোরের আলো ফুটতে শুরু করলে সে পথ ধরল। রাস্তায় ভ্যান ও অটো গাড়ি চলছে। একটা অটোওয়ালাকে কুন্দনহাটি গ্রামের নাম বলল। ওখানে তার পুকুর বাড়ি। এই মুহূর্তে বাবার বাড়িতে যাওয়া একদমই ঠিক হবে না। অটোর ভেতরে বসে শাড়ির আঁচল দিয়ে মাথা মুখ ভালোভাবে ঢেকে নিল চিত্রা। কুন্দনহাটি বাজারে এসে অটোওয়ালা বলল, আফা নামেন। চিত্রার কাছে কোনো টাকা নেই, কিভাবে ভাড়া দেবে সেটা বুঝতে পারল না। অটোওয়ালা বলল, নামেন না কেন? আমি খুব বিপদে পড়ছি ভাই, আর একটু সামনে যাইলে আমার বাড়ি। আপনি আমার বাড়িতে পৌঁছায় দেন, বাড়িতে গিয়ে আমি আপনার ভাড়া দিব। অটো আর যাইতো না। আপনি আমার ধর্মের ভাই লাগেন, আমারে একটু বাড়িতে পৌঁছাইয়া দেন, আমি অনেক বিপদে পড়ছি, কোনো টাকা নাই আমার কাছে। টাকা না থাকলে অটোতে উঠছেন কেন? বিপদ তো মানুষেরই হয়। আপনার মা বোন কখনো বিপদে পড়ে না? অটো চালক আর কোনো উত্তর দিল না। চিত্রার দেখানো পথ অনুযায়ী সে অটো চালাতে লাগলো। ফুপুর বাড়ির উঠানে এসে দাঁড়ালো অটো গাড়িটা। অটো থেকে নেমে ওই বাড়ির ভেতরে দৌড় দিল চিত্রা। এক দৌড়ে তার ফুপুর পায়ের কাছে গিয়ে পড়ল। তারপর শুরু করে দিল হাও মাও করে কান্না। চিত্রার ফুপু বয়স্ক মানুষ, গায়ের চামড়া ঝুলে পড়েছে, কুঁজো হয়ে হাঁটেন, ভালো মতো হাঁটতে পারেন না। চিত্রাকে চিনতেই ওনার অনেক সময় লাগলো। চিত্রার কান্না দেখে তিনি অবাক হয়ে বললেন, আমাকে চিত্রা না, তুই কাঁদতাছোস কেন? কোত্থেকে আইলি? চিত্রা বলল, আপনারে সব কইতাছি, আগে আমার 20টা টাকা দেন। ফুপু ঘরের ভেতরে দৌড়ে গিয়ে তোষকের নিচ থেকে 20 টাকা বের করে দিলেন। চিত্রা বলল, অটোওয়ালারে ভাড়াটা দিয়ে আসেন ফুপু। অটোকে বিদায় করে দিয়ে তার বৃদ্ধ ফুপু চিত্রার কাছে এলেন। চিত্রার পরনে লাল শাড়ি। ভাতিজির বিয়ে হয়েছে সেটা তিনি জানেন না, কারণ ভাইয়ের সঙ্গে তার খুব একটা যোগাযোগ নেই। জীবন ও সময়ের স্রোতে হারিয়ে গিয়ে কারো সঙ্গে যোগাযোগ রাখেনি। তাছাড়া সোহরাবউদ্দিন একটা কাজে ডেকে বিয়ে পড়িয়ে মেয়েকে জয়নালের হাতে তুলে দিয়েছেন। পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন কাউকেই তিনি দাওয়াত দেননি। চিত্রা তার বিপদে সব কথা খুলে বলল। বৃদ্ধ ফুপু অনেক কান্না করলেন তাকে জড়িয়ে ধরে। চিত্রা ফুপুকে বলল, আমি যে এইখানে আইছি
এটা এখনই আব্বারে জানায়েন না। ওই লোকটা যদি আব্বার কাছ থেকে খবর পাইয়া এখানে আইসা পড়ে। আব্বারে এখনই কিছু জানানোর দরকার নাই। চিত্রার কথা মেনে নিলেন তার ফুপু। ভাতিজিকে নিরাপদে ফিরে পেয়েছেন, এটাই তার কাছে সবচেয়ে বড় পাওয়া। 1 মাস পর, এরপর মাস ছয়েক চিত্রার ফুপুর বাড়িতেই কেটে গেল। ফুপুর 2 ছেলে ও ছেলের বউ, নাতিপুতি নিয়ে ভরা সংসার। ভাবিদের কাছে বোঝা মনে হলেও ভাইদের কাছে চিত্রা বোনের মতোই রইল। সেই ঘটনার কয়েকদিন পর সোরহাব উদ্দিনকে গোপনে খবর দিয়ে নিয়ে আসা হয়। তিনি নিজের মেয়ে কেমন বিপদে ফেলে দিয়েছেন ভেবে সব সময় হাহাকার করে কান্না করেন। মেয়েকে তিনি বোনের বাড়িতেই রেখে দিলেন। আর বাড়িতে গিয়ে এমন ভাব করলেন যেন মেয়ে তার জামাইয়ের সঙ্গে শ্বশুর বাড়িতে খুব সুখে আছে। গরিব ও অসহায় সোরহাব উদ্দিনের এছাড়া আর কিছুই করার ছিল না। মেয়েটা টেনে টুনে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছে। স্কুলে পড়ার কারণেই মেয়েটার এমন বুদ্ধি হয়েছে, এটাই মনে করেন তিনি। তিনি মেয়েটাকে হারিয়ে ফেলেও মেয়েটাকে ফিরে পেয়েছেন, এজন্য সবসময় শুকরিয়া আদায় করেন। দেখতে দেখতে প্রায় 9 মাস কেটে গেল। ফুফাতো ভাইয়ের বউদের চোখে এখন চিত্রা একটা বিরক্তিকর নাম। নিজেদের সংসারে এরকম একজন যুবতী মেয়েকে তারা সহ্য করতে পারছে না। তাদের স্বামীরা যথেষ্ট ভালো চরিত্রের অধিকারী হলেও ভরসা করতে পারছেন না তারা। চিত্রার উঠতি যৌবন, কখন কি বিপদ ঘটে যায় বলা যায় না। এই আপদকে ঘর থেকে বিদায় করতে চায় তারা। 2 ভাবির কথা মতো চিত্রার ভাইরা তাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতে শুরু করলো। তবে এবার যেন আর কোনো ভুল না হয় সেই কথা ছেলেদেরকে ভালো মতো বুঝিয়ে দিলেন চিত্রার ফুপু। এই গ্রামেই এক ছেলের পছন্দ হলো চিত্রাকে। ছেলেটির নাম রূপক। বাজারে তার বাবার একটা কাপড়ের দোকান আছে। রূপক কাপড়ের দোকানে বেচা কেনা করে আর বাবার জমি জমা দেখাশোনা করে। ছেলে হিসেবে বেশ ভালো। চিত্রার ফুফাতো ভাই আশিকের সঙ্গে একই স্কুলে পড়েছিল রূপক। ম্যাট্রিক পাস করা ছেলেটি অনেক দায়িত্ববান হিসেবেও সবাই চেনে তাকে। তার সঙ্গেই বিয়ের কথা চলতে লাগলো চিত্রার। বিয়েতে একদমই ইচ্ছা নিয়ে মেয়েটির। একবার তার জীবনে যে অভিশাপ নেমে এসেছিল, সে দ্বিতীয়বার আর এ ভুল করতে চায় না। কিন্তু অন্যের সংসারে আর কতদিন এভাবে বোঝা হয়ে পড়ে রইবে। ভাইদের স্ত্রীর চোখ রাঙানি সে অনুভব করে। কোনো মেয়ের তার সংসারে অন্য একটা মেয়েকে সহ্য করতে পারে না। তারা কেন সহ্য করবে তাকে? তাছাড়া সবচেয়ে বড় কথা, ভাইয়েরা চিত্রার ভালো চায়। তারা বুঝে শুনে গ্রামেরই ছেলে আর আশিক ভাই আর বন্ধুর সঙ্গে তার বিয়ের কথাবার্তা চলছে। এতে চিত্রার মোটেও অমত থাকা উচিত না। সোরহাব উদ্দিন একদিন বেড়াতে এলে চিত্রা তাকে বলল, আব্বা আমি কি করব? সোরহাব উদ্দিন অশ্রু সজল চোখে বললেন, আগের বার আমি কোনো খোঁজ খবর না নিয়ে ভুল করছি। এবার তোর ভাইয়েরা অনেক খোঁজ খবর নিছে। তারা তোর জন্য একটা ভালো পাত্র ঠিক করছে রে মা। তুই আর অমত করিস না। চিত্রা ভেবে পায় না বাবা সে কি উত্তর দেবে। তার অতীতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা কাউকে বলাও যায় না। সে যে এখনো কুমারী, এটা কেউই বিশ্বাস করবে না। সেই রাতের পর থেকে আর কখনো জয়নালের কোনো খোঁজ পাওয়া যায়নি। সোরহাব উদ্দিন গোপনে অনেক খোঁজার চেষ্টা করেছিলেন জয়নালকে। খুঁজে পেলে তিনি জয়নালকে কেটে টুকরো টুকরো করে হয়তো ভাসিয়ে দিতেন। কিন্তু জয়নাল গ্রামে অতিথি হয়ে এসেছিল, আবার উধাও হয়েছে অন্য কোথাও। তাকে আর খুঁজে পাওয়া যাবে না। চিত্রার একবার বিয়ে হয়েছিল, সেটা পুরোপুরি গোপন রাখলো সবাই। ভরা বর্ষার একদিনে বেশ আয়োজন করে বিয়ে হয়ে গেল চিত্রার। গ্রামবাসীরা এলো, পাত্রপক্ষ থেকে এসেছিল বেশ কয়েকজন। তারা খুব সুন্দর করে বউ সাজিয়ে বিয়ে করে নিয়ে গেল চিত্রাকে। এবার বাসর ঘরে বসে থাকতে প্রচণ্ড ভয় পাচ্ছিল চিত্রা। ঘরে যে মানুষটি প্রবেশ করলো, সবার আগে তার দিকে একবার ভালো করে খেয়াল করলো সে। বিয়ের আগে একবার মাত্র রূপককে দেখার সুযোগ হয়েছিল। তাতে লোকটা বেশ ভালো মনে হয়েছিল চিত্রার। কথাবার্তা খুব একটা হয়নি। আজকে ঘরে ঢুকেই রূপক বলল, বাইরে বাতাস, আকাশ খারাপ করছে, মনে হয় বৃষ্টি হইব। আপনার কিছু লাগলে বলেন, ওই ঘর থেকে আয়না দিই। বৃষ্টি শুরু হইলে তো আর ওই ঘরে যাইতে পারবেন না। ভীষণ অবাক হয়ে রূপকের দিকে তাকালো চিত্রা। তার চোখ দুটো জল করে উঠল। যে মানুষটা ঘরে ঢুকে প্রথম কথাতেই তাকে তার প্রয়োজনের কথা স্মরণ করিয়ে দেয়, সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ। এবার চিত্রার বাসর ঘর সাজানো হয়েছে প্লাস্টিকের ফুল দিয়ে। চিত্রা তার নতুন স্বামীকে ভালো করে দেখল।
সাদা পাঞ্জি পরিহিত একজন যুবক, মাথায় তার কোকড়া চুল। ছেলেটা এসে বিছানার উপর বসতেই চিত্রার বুকের ধুকপুকুনি বেড়ে গেল। তার স্বামী জানতে চায়, বৃষ্টি শুরু হইব, আপনার কিছু লাগলে কন, আমি আইনা দিই। চিত্রা ঘাড় বেঁকিয়ে বলে, কিছু আনা লাগবো না, আমার সব জিনিসপত্র এখানেই আছে। তাহলে বাতি নিভাইয়া দেই। চিত্রার শরীরে এক ধরনের শিহরণ বয়ে যায়। ভয় ভয় মুখে সে বলে, না, আপনার লগে একটু আলাপ পরিচয় হোক। ছেলেটা হাসি মুখে বলল, তা তো হইবই, এখন আপনি আমার ঘরের বউ, রূপক মিয়ার বউ, এই হলো আপনার পরিচয়। চিত্রা রাজুক হেসে বলল, আপনার নাম তো জানি, আপনি মানুষটা কেমন এগুলো বুঝি জানতে হইব না? না যাই নাই তো বিয়া করে ফেলাইছেন, এখন সারা জীবন ধইরা জানবেন। আমি কিন্তু মানুষটা খারাপ না। চিত্রা মুচকি হাসল। রূপকের হাসি মুখ আর চাহনি দেখেই সে বুঝতে পেরেছে ছেলেটা খারাপ নয়। এত সুন্দর একটা ছেলে তার স্বামী, যে ছেলেটা খুব সুন্দর করে হাসে, সুন্দর করে কথা বলে, নিজের ভাগ্যকে এই প্রথম নিজের ঈর্ষা হলো চিত্রার। রূপক বলল, বাতি নিভাইয়া দেই। চিত্রা লাজুক হাসল, মাথা নিচু করে থাকলো। বাসর করে স্বামীকে বাতি নিভানোর কথা কোনো স্ত্রী কি বলতে পারে? এ তো ভারী লজ্জার কথা। রূপক ঘরের আলো নিভিয়ে দিল। পায়ের শব্দ শুনে চিত্রা বুঝতে পারল রূপক এখন তার বিছানায় এসে বসল। হঠাৎ নিজের গায়ের উপর তার স্পর্শ টের পেল চিত্রা। রূপক তার বাহুতে হাত রেখেছে, একটা গরম হাত। চিত্রের কেমন ভয় ভয় হতে থাকে, হাত পা কাঁপতে শুরু করলো তার। রূপক তাকে ধরে বিছানায় শুইয়ে পড়ল। একজন অপরিচিত পুরুষ মানুষ এখন তার এত কাছে, তাকে ধরে তার পাশে বিছানায় শুয়ে আছে। যে মানুষটাকে একটু আগেও চিনত না, শুধুমাত্র কবুল বলার পর মানুষটা তার ওপর অধিকার খাটাতে শুরু করলো। সে বাধা দিতে পারল না, কারণ এটাই জগতের নিয়ম। লজ্জা হলেও তাকে অধিকার খাটাতে হবে এই অপরিচিত যুবকের উপর। অচেনা অচেনা দুজন মানুষ কিভাবে শরীরে শরীর মিলিত হয়, প্রকৃতির নিয়ম বড় অদ্ভুত। রূপক বলল, আমার গায়ে কোনো গন্ধ পাইতেছেন না তো? আমি কিন্তু সিগারেট খাই। কথাটা বলেই শব্দ করে হাসল রূপক। বলল, সিগারেটে আপনার সমস্যা নাই তো? লাজুক হেসে চিত্রা উত্তর দেয়, না, মেলা বন্ধুর কাছে শুনছি তার বউ সিগারেট খেলে চিল্লা ফাল্লা করে, মুখে গায়ে বাজে গন্ধ হয়। আমার গায়ে কি সেরকম গন্ধ পাইতেছেন? না, পাইবেন না তো। আমি সিগারেট খাওয়ানোর সময় হাত লম্বা কইরা সিগারেট ধইরা টানছি, ঘরে ঢোকার আগে মেসআপ কইরা আইছি, সব আপনার লাইগেই। কথাগুলো শুনতে বড়ই ভালো লাগে চিত্রা। এই প্রথম জীবনে সে ভালোবাসার কথা শুনছে। তার হৃদয়ে দোলা লাগলো। একজন মানুষ যাকে সে কখনো চেনেও না, জানিও না, সে তার জন্য দূরে হাত রেখে সিগারেট টেনেছে, ঘরে ঢোকার আগে মেয়ে শখ করে এসেছে। এই কথাগুলো শুনতে তার নিজেকে ভীষণ সৌভাগ্যবতী মনে হচ্ছিল। মনে এক ধরনের সুখের দোলা অনুভব করলো চিত্রা। রূপকের গরম হাতের স্পর্শ পেল সে। রূপক তার বাহু চেপে ধরে তাকে মৃদু কাছে টেনে নিল। লজ্জা ও সংকোচে অনেকটা কুঁকড়ে গেল চিত্রা। রূপক বলল, আমার কিন্তু লজ্জা করতেছে। কথাটা শুনে লজ্জা পায় চিত্রা নিজেও। লজ্জা তো তারও করছে। এই লজ্জা এক অন্যরকম লজ্জা, যে লজ্জা পেতেও শান্তি লাগে। নিজের স্বামীর কাছে লজ্জা পাওয়াটা খুবই গৌরবের বিষয়। পাশাপাশি শুয়ে রইল তারা দুজন। যুবক বলল, তুমি তো আমার স্ত্রী, আমরা জনম জনম একসাথে থাকবো। আজ আমি তোমার কাছে কিছু কথা কই, তুমিও কথা দাও, আমার কথাগুলা তুমি রাখবা। চিত্রা বলল, রাখমু। আপনি বলেন কি কথা? রূপক বলল, আমার বাপ মায়েরে তুমি কখনো কষ্ট দিয়া কথা বলবা না। তারা তোমারে যা ইচ্ছা কইতে পারে, সবসময় মাথায় রাখবা তারা মুরব্বী, গুরুজন। আমাকে ভালো মন্দের জন্য তারা নানান কথা বলবে। আমার মায়ের একটু রাগ বেশি, সব কিছু কম বুঝে, এজন্যই চিল্লাই বেশি। মা তোমারে কিছু কইলে তুমি যদি কষ্ট পাও আমারে কইও, তোমার কষ্ট আমি দূর কইরা দিব। কিন্তু তুমি আমার মায়ের লগে কোনো খারাপ আচরণ করতে পারবা না, তারে কষ্ট দিয়ে কিছু বলতে পারবা না। হাজার হোক সে আমারে জন্ম দিছে, আমার অনেক আদর যত্নে মানুষ করছে। সে রাগী হইলেও সে আমার মা, কম বুঝলেও সে আমার মা। আমার মারে কেউ কষ্ট দিলে আমার সহ্য হয় না। তুমি আমারে কথা দাও কোনোদিন আমার মায়েরে কষ্ট দিবা না। চিত্রা বলল, আপনার মা মানে আমারও মা। আপনি জানেন না আমার মা নাই, জন্মের পরেই মারে হারাইছি। পাগলা এক বাপের কাছে মানুষ হইছি,
মায়ের আদর পাই নাই। আপনার মায়ের কাছাকাছি আমি আমার মায়ের আদর খুঁজব। তাই যেন হয় বউ, তুমি আমার বাপ মারে অনেক আদর সম্মান করবা। আমি সারা জীবন তুমি যা চাইবা তাই এনে দিব। মনটা খুশিতে ভরে গেল চিত্রার। খুব আনন্দ হতে লাগলো। বিয়ের প্রথম রাত নাকি অনেক আনন্দের হয়, সেই কথা আজ তার কাছে সত্যি বলে মনে প্রমাণ হলো। সম্পূর্ণ নতুন একজন মানুষ কত দ্রুত তার আপন হয়ে উঠল, ভাবতেই অবাক লাগছে তার। রূপক বলল, আমার বাপ অনেক কষ্ট কইরা দোকান করছে, তার দোকানে আমি কাম করি। আমার বাপ পুরা দোকান আমারে দিয়া দিছে। তুমি কও, কয়টা পোলার এত সৌভাগ্য হয় যে বড় হইয়াই বাপের খাড়া করানো ব্যবসা পাইয়া যায়? আমি পাইছি। আমার বাপ রে আমি অনেক সম্মান করি, তুমিও করবা। কোনোদিনও আমার বাপ রে আঘাত দিয়া কোনো কথা কইবা না। তুমি আমার এই দুইটা কথা রাখবা তো বউ? চিত্রার চোখ দুটো ছলছল করে উঠল। সে বলল, আপনি কোনো চিন্তা করেন না, আমার উপর ভরসা রাখেন। আপনার অসম্মান হয় এমন কোনো কাজ আমি করব না। আপনি যা বলছেন আমি তা সব সময় রাখতে চেষ্টা করব। রূপক উত্তেজিত হয়ে চিত্রাকে জড়িয়ে ধরল, আনন্দিত কণ্ঠে বলল, এমন একটা লক্ষ্মী বই আমি চাইছিলাম। তোমার ভাইয়ের লাগে আমি একসঙ্গে পড়ছি, পড়াশোনা বেশি দূর করতে পারি নাই। বাপে কইতো দোকানে বইতে, মনে অনেক স্বাদ ছিল কুন্দরপুর কুন্দনপুর ডিগ্রি কলেজে পড়ব। দোকানে বইলে কি আর কলেজে পড়া হয়? পড়াশোনা তো লাটে উঠছে। তাই আমার খুব শখ আছে আমার পোলামাইয়া হোক, তারে আমি কলেজ পর্যন্ত পড়াবো। যারা কলেজে পড়ে তাদের ব্রেন বুদ্ধি অনেক ভালো হয়। মুচকি হেসে চিত্রা বলল, আপনার ব্রেন বুদ্ধি অনেক ভালো, কলেজে না পড়লেও ভালো মানুষ হওয়া যায়। আপনি একটা ভালো মানুষ। তোমার আমার বড়ই ভালো লাগছে, তুমি খুব মিষ্টি কইরা কথা কও। মনটা চায় সারাক্ষণ তোমার কথাই শুনি। লজ্জা এলোমেলো হয়ে যেতে লাগলো চিত্রা। এভাবে কেউ কোনো দিন তার কথায় প্রশংসা করেনি। কথাও বুঝি সুন্দর হয়। রূপক বলল, চুপ কইরা রইলা কেন, একটু কথা কও শুনি। লাজুক হেসে চিত্রা বলল, কি কথা কমো? আপনি কন, আমি শুনি। আপনার কথা শুনতে আমার ভালো লাগতেছে। রূপক চিত্রাকে জড়িয়ে ধরে বলল, কাছে আসো। এত দূরে যাইতেছো কেন? তোমার কি শরম করতেছে? চিত্রা উপর নিচে মাথা নাড়ায়। অন্ধকারে সেটা দেখতে পায় না রূপক। বাইরে বাতাস শুরু হয়েছে, সাথে মেঘের হালকা পাতলা গর্জন। এই গর্জনে তাদের কথা বাইরে থেকে আর কেউ শুনতে পাবে না। আজকের রাতটা বড় মাধুর্যপূর্ণ হয়ে উঠেছে ধীরে ধীরে। ঝুম বৃষ্টি নামক। বৃষ্টি এলে ভীষণ ভালো হবে। কেন যেন আজ চিত্রার মন চাইছে আজ খুব বৃষ্টি হোক, ভোর পর্যন্ত বৃষ্টি হোক। রূপক বলল, চুপ করে রইলা কেন, কথা কও। তোমার মিষ্টি মিষ্টি কথা শুনি। আপনি বড়ই শরম দেন। কই শরম দিলাম? আমি তো তোমার স্বামী, আমার কাছে তোমার শরম কিসের? কাছে আসো। রূপক চিত্রার নরম থলথলে শরীরটা নিজের বুকের মধ্যে নিয়ে নিল। রূপকের শক্ত বুকে নিজেকে শিশুর মতো মনে হলো চিত্রার। উঠতি বয়সী মেয়ে চিত্রা যৌবনে পা দিয়েছে, তবে বয়সের চাইতে তাকে অনেক বড় দেখায় তার সুন্দর স্বাস্থ্যের কারণে। রোগা পটকা সৌরভ উদ্দিনের মেয়েটা বড়ই স্বাস্থ্যবতী হয়েছে। রূপক আস্তে আস্তে চিত্রার গলায় হাত দেয়। চিত্রার একটু ভয় কিংবা দ্বিধা হয় না। এই মানুষটা তার স্বামী, এই ভীষণ সুন্দর মানুষটা। তার কাছে নিজেকে উজাড় করে দিতে ভালোই লাগে তার। রূপকের হাত ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। খিলখিল করে ওঠে চিত্রার সুরর স্তন স্পর্শ করে রূপক। চিত্রার হাসি থেমে যায়। এক শিহরণ বইতে শুরু করে তার দেহে। সে নাড়াচাড়া করতে পারল না। মন প্রাণ সব কিছু উজাড় করে দিয়ে এই মানুষটাকে সে গ্রহণ করতে চায়। স্বামী স্ত্রীর সম্পর্কটা বুঝি এমনই সুন্দর। সারা রাত ধরে বৃষ্টির পর সকালবেলা ঝলমলে রোদ উঠছে। রোদ ওঠার আগেই উঠে পড়েছে চিত্রা। সে নতুন বউ, দেরিতে ঘুম থেকে উঠলে লোকে নানান কথা বলবে। ফজরের আজানের সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছে। এই বাড়ির কোথায় কি আছে সে কিছুই জানে না। রাতে ঘুমানোর আগে সে তার স্বামী রূপককে বলে রেখেছিল, ফজরে ওইটা আবার একটু পুকুর পাড়ে নিয়ে যাইবেন। জামো, আপনার যদি ঘুম না ভাঙলে তুমি মিষ্টি করে ডাক দিবা। আমি তো মিষ্টি করে ডাকতে পারি না। কোকিল যদি কয় আমি মিষ্টি করে ডাকতে পারি না, সেটা কি বিশ্বাস হওয়ার কথা? চিত্রা খিলখিল করে হেসে উঠেছিল
রূপকের কথা শুনে। তার জীবনে প্রেম এসেছে রঙিল ভেলায় ভেসে ভেসে। সেই রঙিল রঙে সে নিজেকে রাঙিয়ে দিয়ে নিয়েছে। স্বামীর দেহের এক সর্বশ্রেষ্ঠ সুখের সন্ধান পেয়ে আনন্দে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থায় পড়েছিল চিত্রা। এই আনন্দ সকালবেলাতেও তার মনে উড়ু উড়ু করতে লাগলো। ঘর ও উঠান ঝাড়ু দিয়ে চিত্রা নিজের ঘরের দরজা আলগা করে বসে রইল। নতুন বইয়ের দরজায় ধাক্কাধাক্কি করে খুলতে হলে সেটা বড়ই লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। তার দরজায় কেউ ধাক্কা দিতে হবে না, দরজায় টোকা দিলেই খুলে যাবে দরজা, তাকে আর লজ্জায় পড়তে হবে না। যা ননদ ও পাড়া প্রতিবেশীরা ইতিমধ্যেই কোলাহল করতে করতে চলে এসেছে। চাচাতো এক জায়ের গলা শোনা গেল, কিলো উঠছনি? চিত্রা লম্বা ঘুমটা টেনে দিয়ে দরজা খুলে বেরিয়ে এলো। হাসির রোল পড়ে গেল সবার মাঝে। আতঙ্কগ্রস্ত হলো চিত্রা। তাকে দেখে হাসার কি হলো? তার চেহারায় কোথাও হাসার মতো কোনো ছাপ আছে কি? এক যা বলল, সারা রাত খুব ঝড় বাতাস হয়েছে, শরীরে অধিক ভালোই বাতাস লাগছে, টক বাইগনের মতো লাল হইয়া রইছ। হাসির রোল পড়ে গেল সবার মধ্যে। লজ্জায় একদম কুকড়ে গেল চিত্রা। মহিলারা এসে চিত্রাকে ঘিরে ধরল, ফিসফিস করে জিজ্ঞেস করতে লাগলো, কেমন হইল, কি হইব? আবারও হাসির রোল পড়ে গেল মেয়েদের মধ্যে। বাচ্চা কোলে নিয়ে এক মহিলা এগিয়ে গেল। চিত্রার মাথার ঘোমটা সরিয়ে চিত্রার ভেজা চুলে হাত দিয়ে শব্দ করে হাসতে হাসতে বলল, প্রথম রাতেই হইয়া গেছে। উচ্চ হাসির রোল পড়ে গেল সবার মধ্যে। কয়েকজন চিত্রাকে টানতে টানতে একটা খড়ের ঘরের দিকে নিয়ে গেল। জানতে চাইল সব হয়েছে। লজ্জায় কথা বলতে পারল না চিত্রা। মাটির দিকে মাথা নিচু করে রইল সে। মেয়েরা আবারও শব্দ করে হাসতে লাগলো। একজন বৃদ্ধা মহিলা এসে চিত্রার হাত ধরে বলল, নাতিব, ওরা তোমার জ্বালাইয়া মারব, তুমি আমার লগে আহ। বৃদ্ধা চিত্রাকে টেনে নিয়ে উঠানের মাঝখানে এলেন। মেয়েগুলো এখানে বসে ঘিরে ধরল চিত্রাকে, কিন্তু বৃদ্ধাকে ডিঙিয়ে তারা কিছু বলতে পারল না। বৃদ্ধা বললেন, বইয়া আমার লগে সুপারি কাটো। উঠানে একটা ডালি ভর্তি সুপারি। একজন মহিলা বটিতে বসে সুপারি কাটছে। একজন মহিলা উঠে গিয়ে একটা পিঁড়ি ও বটি এগিয়ে দিল চিত্রার দিকে। বহেন ভাবি, সুপারি কাটতে পারেন তো? দাদি বললেন, কেন পারবো না, মাইয়া মানুষ সব পারতে হইব, না পারলে শিখাইয়া দিমু। আমার যখন বিয়া হয়েছে তখন আমার 8 বছর বয়স, কোনো কামই করতে পারতাম না। আমি কি সংসার করছি না? 8 জন পোলা মাইয়ার জন্ম দিছি। চিত্রা সুপারি কাটতে শুরু করলো। তার নতুন শাড়ির আঁচল বারবার মাথা থেকে পড়ে যাচ্ছে। এক হাত দিয়ে চিত্রা আবারও ঘোমটা টেনে দেয়। গায়ে হলুদ হয়েছে গত পরশু, হলুদের রং লেগে রয়েছে ত্বকে। লাল সুতি একটা কাপড়ে তাকে নতুন বউ হিসেবে ভারী সুন্দর মানিয়েছে। সকালের মিষ্টি আলোয় বসে তারা সবাই মিলে সুপারি কাটতে থাকে। 2-4 জন মহিলা এসে পাশে বসে জিজ্ঞেস করে, আমারে চিনছ? আমি তোমার জ্যাঠাতো ভাইয়ের বউ, আমি হইলাম সবার বড় বউ। চিত্রা এক ঝলক তাকে দেখে আবারও সুপারি কাটতে শুরু করে। ধীরে ধীরে তাকে ঘিরে লোকজন আসর জমাতে থাকে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যার যার ঘুম ভাঙলেও সবাই এসে হাজির হয়। নতুন বউ দেখতে এসেছে সবাই। কিছুক্ষণের মধ্যেই মনে হয় পুরো গ্রামের সব মহিলারা এসে হাজির। সকলে বউ দেখতে এসেছে। কানাকানি, ফিসফিসানি কিংবা কখনো উচ্চ হাসির শব্দ কানে আসে চিত্রা। সে লজ্জায় সংকোচে কারোর দিকে তাকাতে পারে না, মাথা নিচু করে মাটির দিকে চেয়ে থাকে। চিত্রার শাশুড়ি এসে বলল, আর সুপারি কাটা লাগবো না, সবাই তোমারে দেখতে আইছে, উঠো, রুবিনা তোমারে সাজাইয়া দিবে, যাও সাজুগুজু করো, বিয়ের শাড়ি পিন্দো, সাজুগুজু কইরা চেয়ারে বইসে থাকো। চিত্রা কি করবে বুঝতে পারে না। রুবিনা নামের মেয়েটি এসে বলল, উঠেন ভাবি, আসেন আপনারে সাজাইয়া দেই। চিত্রা রুবিনার সঙ্গে আসে। তার স্বামী ঘরের পাশের একটা ঘরে নিয়ে এসে বসানো হয় তাকে। মেয়েরা তাকে ঘিরে ধরে থাকে। 2 জন মেয়ে গিয়ে তার ঘর থেকে বিয়ের সুটকেসটা নিয়ে আসে। সুটকেস খুলতেই সব মেয়েরা হুড়মুড় করে ঝুঁকে দেখতে থাকে ভেতরে কি কি জিনিস আছে। সব জিনিস এলোমেলো করে রুবিনা চিত্রাকে সাজানো শুরু করে দেয়। বড় আনন্দ হয় চিত্রার। বিয়ে ব্যাপারটাই আনন্দের। তখন শুনতে পায় তার স্বামী রূপকের গলা খাকারি। রূপক বলে, রুবিনা, তোর ভাবির সঙ্গে একটু দরকার ছিল। মেয়েদের মধ্যে ফিসফিসানির হাসির রোল ওঠে। তারা ঘর থেকে বেরিয়ে রূপককে ঘরে ঢুকতে বলে। ভীষণ লজ্জা হয় চিত্রার। রূপক ঘরে ঢুকে তার পাশে দাঁড়ালো।